দেখো, একটা বাক্য যখন তৈরি হয় তখন কিন্তু অনেকগুলো ওয়ার্ড নিয়ে তৈরি হয়। তাই একটি বাক্য বা একটি সেন্টেন্স গঠনের জন্য পার্টস অফ স্পিচ জানা কিন্তু অতি দরকার বা অতি গুরুত্বপূর্ণ। পার্টস অফ স্পিচের যে পার্টগুলি সেগুলি কী কী তোমরা মোটামুটি জানো। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাদের মধ্যে প্রিপোজিশন চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যেটা আজকে আমরা শিখবো বা জানবো। প্রিপোজিশন, প্রি কথার অর্থ কি? আগে বা পূর্বে। আর পজিশন কথার অর্থ তো তোমরা জানোই, পজিশন মানে হচ্ছে স্থান বা কোনো অবস্থানকে আমরা বোঝাতে চাই। তাহলে যে ওয়ার্ডটি নাউন বা প্রোনাউনের আগে বসে সেই ওয়ার্ডের সাথে সেন্টেন্সের অন্যান্য যে ওয়ার্ড বা শব্দ তার সম্পর্ক বুঝিয়ে দেয়, তাকেই বলা হয় প্রিপোজিশন। আমি একটু সোজাভাবে বলি। সোজাভাবে বলতে গেলে নাউন বা প্রোনাউনের আগে যে ওয়ার্ডটি বসে তার পজিশন বা অবস্থানকে বুঝিয়ে দেয়, সেটাই হচ্ছে প্রিপোজিশন। এটা হচ্ছে সোজা বাংলায় তোমাদেরকে বললাম। একটু এক্সাম্পল দিয়ে বোঝালে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। ধরো এই একটি হচ্ছে বক্স। এই বাক্সটার ওপরে আমি একটা বই রেখেছি, যেই বইটা টাচ করে আছে এই বক্সটার গায়ের ওপর, তাই তো? দেখো একদম কিন্তু ছুঁয়ে আছে, আমি কিন্তু অনেক ওপরে রাখিনি, আমি একদম কিন্তু ছুঁয়ে রেখেছি। তাহলে যখন কোনো একটা জিনিসের উপরে একটা কোনো জিনিস অবস্থান করে, এই বক্সটার ওপরে একটা বই আছে, তাহলে বইটার অবস্থানটা কি? সেটা ইংলিশে আমরা কিভাবে বলবো? সেটাকে বলবো অন। কি বলবো? অন। তাহলে কি বলবো? দ্য বুক ইজ অন দ্য বক্স। দ্য বুক ইজ অন দ্য বক্স। এবার দেখো, আমরা অন ছাড়াও কিন্তু ওপরে বলতে অনেক অনেক কিছু জানি, এর আগে থেকেও শুনেছি। যেমন ধরো ওভার, তারপর ধরো অ্যাবভ, তারপর ধরো আপন, তাই তো? তো এগুলোর ইউজ কখন হয়? যখন একদম ছুঁয়ে থাকবে তখন একদম অনটাই তোমরা বসাবে। কিন্তু ওভার, অ্যাবভ, আপন এগুলো হচ্ছে তখন ডিস্টেন্স থাকবে, মানে ঠিক লাগিয়ে থাকবে না, কোনো সারফেসটা টাচ হয়ে থাকবে না। যদি আমি বেডের ওপর বসে, ধরো বিছানার ওপর বসে আমি পড়তে বসেছি, তাহলে আমাদের শরীরের কিছুটা অংশ বিছানার সাথে লেগে থাকে, তাই না? তাহলে আই অ্যাম সিটিং অন দ্য বেড, আই অ্যাম সিটিং অন দ্য টেবিল, আই অ্যাম সিটিং অন দ্য বেঞ্চ। যখন আমাদের শরীরটা কোনো কিছুর সাথে টাচ করে থাকবে তখন তাকে অন বলবো। কিন্তু ওভার কখন বলবো? ধরো আমাদের মাথার ওপর দিয়ে একটা প্লেন উড়ে গেল, কি আমার মাথার ওপর দিয়ে একটা পাখি উড়ে গেল, তখন আমরা কিন্তু ওভারটা ইউজ করতে পারবো। যেমন ধরো বললাম দ্য প্লেন ফ্লিউ ওভার দ্য সিটি, মানে কি শহরের ওপর দিয়ে প্লেনটি উড়ে গেল। এটাও কিন্তু ওপরে, কিন্তু প্লেনটা কি আমাদের গায়ে লেগে আছে? নিশ্চয়ই না। তাহলে কি হবে? প্লেনটা যখন ওপর দিয়ে উড়ে যাচ্ছে তখন তাকে বলবো আমরা ওভার। এরপর অ্যাবাভ। অ্যাবাভ কাকে বলবো? অ্যাবাভ বলবো ঠিক যখন আমার মাথার ওপর থাকবে। ধরো আমি এখানে বসে আছি এবং আমার মাথার উপরে একটা ফ্যান ঘুরছে, তাহলে কি হবে? বলবো, বা ফ্যানটা ঝোলানো আছে, তাহলে কি বলবো? দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবাভ মাই হেড। দ্য ফ্যান ইজ হ্যাঙ্গিং অ্যাবাভ মাই হেড, মানে আমার ঠিক মাথার উপর ফ্যানটা ঝুলে আছে। এই রকমভাবে আমরা ওভার, অ্যাবাভ, আপন এগুলো ওপর অর্থে ব্যবহার করতে পারবো। তাহলে মোটামুটি বোঝাতে পারছি আমি যে এই সমস্ত ওয়ার্ডগুলো দিয়ে আমরা একটা বস্তু বা কোনো ব্যক্তি, কোনো নাউন বা প্রোনাউনের সঠিক অবস্থানটা নির্ণয় করতে পারি বা বোঝাতে পারি। এই তো গেল ওপরের কথা। এবার যদি বলি নিচে, ধরো একটা বিড়াল টেবিলের তলায় বসে আছে। নিচে বলতে আমরা সাধারণত দুটো জিনিস ইউজ করতে পারি, একটা হচ্ছে আন্ডার আর একটা হচ্ছে বিনিথ। তাহলে নিচে আমার ডাউনও হয়, ডাউন মানেও নিচ দেখায়, তাই না? তো আমি সাধারণত আন্ডারটা কখন ব্যবহার করব? যখন কিনা আমরা বলবো যে দ্য ক্যাট ইজ সিটিং আন্ডার দ্য টেবিল, দ্য ম্যান ইজ সিটিং আন্ডার দ্য ট্রি। বুঝতে পারছো? এইভাবে আমরা কি করতে পারি? নিচটা বোঝাতে পারি। তেমন বিনিথ বা ডাউন এরমভাবেও পজিশন বোঝানো যায়। তোমাদের আরও ডিটেলসে আমি পরে বুঝিয়ে দেবো যদি তোমরা জানতে চাও।
সিমিলারলি যদি আমি বলি সাইডে, তাহলে কি হবে? ধরো এই বইটার পজিশন বক্সটার পাশে, হ্যাঁ, যে কোনো পাশে হতে পারে, তাহলে কি হবে? যদি ডান পাশ হোক বা বাম পাশ হোক, হবে বি সাইড। কি হবে? বি সাইড। তাহলে আমি এই পর্যন্ত এইটুকুনি সময়ের মধ্যে কি কি জানতে পারলাম? কোনো জিনিসের অবস্থান যদি টাচ করে থাকে বা ছুঁয়ে থাকে, স্পর্শ করে থাকে, তখন আমরা অন বলবো। যদি একটু ওপরে হয় তখন ওভার, অ্যাবভ, আপন এগুলো ইউজ করতে পারি। যদি পাশে হয় তাহলে বিসাইড বলবো। যেমন ধরো বললাম, ধরো আমার এই একটা আমি ধরো এটা আমি এবং এটা হচ্ছে আমার বান্ধবী, এই দুজন মানে আমার পাশে যে বসে আছে, তাহলে আমি কি বলবো? যে শি ইজ সিটিং বিসাইড মি, বা রিমা ইজ সিটিং বিসাইড মি, মানে আমার পাশে রিমা বসে আছে, এইটা হবে বিসাইড। বোঝা গেল তো? এবার ধরো তোমাকে বললাম যে আমার বাড়ির, এটা ধরো আমার বাড়ি, আমার বাড়ির সামনে একটি গাছ আছে, একটি বড় গাছ আছে, ঠিক আছে? তাহলে কি হবে? দেয়ার ইজ এ বিগ ট্রি ইন ফ্রন্ট অফ আওয়ার হাউস। যদি সামনে হয় তাহলে হবে ইন ফ্রন্ট অফ। তাহলে সামনে বোঝালে ইন ফ্রন্ট অফ। তাহলে তোমরা এখন বলতে পারো পিছনে বোঝালে কি বলবো? যদি পিছনে বোঝায় তখন হবে বিহাইন্ড, ঠিক আছে? তাহলে সামনে বোঝালে ইন ফ্রন্ট অফ, পিছনে বোঝালে বিহাইন্ড। তেমনি যদি মধ্যে বোঝায়, কোনো কিছুর মধ্যে, তখন হবে ইন। আবার যদি জায়গা বোঝাই, কোনো ছোট জায়গা হলে হবে অ্যাট, আর কোনো বড় জায়গা হলে হবে ইন, ঠিক আছে? এগুলো তোমায় মনে রাখতে হবে। তোমার ধরো বাড়ির পজিশন, সেটা হয়তো অ্যাট, তোমরা কোন অঞ্চলে থাকো সেটা হচ্ছে ইন। এরপর আসছে আমার বাড়ি, আর এইটা ধরো আমার স্কুল। ধরো আমি বাড়ি থেকে স্কুলের দিকে যাচ্ছি এবং স্কুল থেকে বাড়ির দিকে আসছি, তাহলে কোনটা ফ্রম হবে, কোনটা টু হবে? অনেকের কিন্তু এটা গুলিয়ে যায়। গ্রিটিংস কার্ডে দেখবে ফ্রম আর টু থাকে, যে কাকে দেয়া হচ্ছে এবং কে দিচ্ছে, তাহলে কোনখানে আমি ফ্রম বসাবো, কোনটা আমি টু বসাবো? কোনো জায়গা থেকে যখন আমরা যাচ্ছি সেইটা হচ্ছে ফ্রম, যেই দিকে যাচ্ছি সেটা হচ্ছে টু। ধরো আমি, এটা আমার বাড়ি থেকে যাচ্ছি, তাহলে এটা হচ্ছে ফ্রম। কোথায় যাচ্ছি? না স্কুল যাচ্ছি, এটা হচ্ছে টু। বুঝতে পারলাম? ধরো আমি আমার বাড়ি থেকে, এই যে হোম থেকে স্টেশন যাব, তাহলে কোনটা ফ্রম? হোমটা ফ্রম। এবং কোথায় যাচ্ছি আমি? টু দ্য স্টেশন, তাহলে আই অ্যাম গোয়িং টু দ্য স্টেশন ফ্রম হোম। বলতেই পারি যে আমি আমার বাড়ি থেকে স্টেশনের দিকে যাচ্ছি। আচ্ছা, এরপরে আরও অনেক কিছু আছে। প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা ভাস্ট চ্যাপ্টার, বড় চ্যাপ্টার এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যেটা তোমাদের সারা জীবনই প্রায় লাগবে। এবং গ্রামার, যারা সরকারি স্কুল বলো বেসরকারি স্কুল বলো, এই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে তোমরা যেতে পারবে না। তাই এটা একদম আমি ছোটদের জন্য একদম সিম্পল, যেগুলো না জানলে নয়, এরকম কিছু প্রিপোজিশন দিয়ে দেখাচ্ছি। তোমরা কিন্তু মনে রাখবে এগুলো, ঠিক আছে? আর দুটো জিনিস দেখিয়ে দিই, তারপরে আমি আবার, যদি তোমরা পছন্দ করো তাহলে আমি আবার ডিটেলসে যাব। দেখো, অনেক সময় কি হয়, অবস্থান বোঝাই। ধরো এটা আমি বসে আছি আমার দুই বান্ধবীর মাঝে, এ ধরো সীমা, এ ধরো রিমা। এই সীমা রিমার মাঝে আমি বসে আছি, তাহলে মাঝে বলতে কি হবে? যখন দুই জনের মাঝখানে কোনো কিছু অবস্থান করে তখন সেখানে হয় বিটুইন। কি হবে? বিটুইন। যদি আমি বলি যে দুইজনের মধ্যেখানে আমি বসে আছি, আই অ্যাম সিটিং বিটুইন সীমা অ্যান্ড রিমা, আই অ্যাম সিটিং বিটুইন সীমা অ্যান্ড রিমা। এরকমভাবে তোমরা বলতেও পারো যে দুইজনের মধ্যে
ঝগড়া শুরু হয়ে গেছে, বা দুটো টিমের মধ্যে লড়াই হচ্ছে, বা দুটো টিমের মধ্যে কোনো কম্পিটিশান চলছে, যখনই 2 নাম্বারটা আসবে সেই 2 জনের মধ্যে বা দুটো জিনিসের মধ্যে কিছু হলে তখনই হবে বিটুইন। কিন্তু যদি অনেকের মধ্যে হয়, ধরো সীমা, রিমা, আমি, আরও আমাদের অনেকগুলো বন্ধু, সবার মধ্যে কিছু একটা চলছে, ধরো সবার মধ্যে প্রাইজ ডিস্ট্রিবিউশন চলছে, বা সবার মধ্যে আমাদের কিছু ক্যান্ডিজ বা চকলেটস কেউ ডিস্ট্রিবিউট করে দিচ্ছে, তখনও কি বিটুইন হবে? একদম না। যদি 2-এর বেশি হয় বা অনেকজন বোঝায় তখন হবে অ্যামং। তখন কি হবে? অ্যামং। যেমন ধরো তোমাকে একটা এক্সাম্পল দিই, ধরো বললাম যে কিছুটা অর্থ বা টাকা কিছু গরিব মানুষদের মাঝে ডিস্ট্রিবিউট করে দেয়া হলো, তাহলে আমরা কি বলতে পারি? যে সাম পিপল, অথবা ধরো আমি বলে দে মানে তোমরা জানো তারা, দে ডিভাইডেড দ্য মানি, মানে তারা, ডিভাইডেড মানে কি ভাগ করে দিল, দ্য মানি মানে কিছু নির্দিষ্ট অর্থ, অ্যামং দ্য পুয়ার পিপল মানে কিছু গরিব লোকেদের মাঝখানে তারা কী করলো, কিছু অর্থ ডিস্ট্রিবিউট করে দিল বা নির্দিষ্ট কোনো অর্থ ডিস্ট্রিবিউট করে দিল, তখন আমরা অ্যামং বলবো। তাহলে 2 জনের মধ্যে কিছু ঘটনা হলে বা কোনো অবস্থান হলে তখন আমরা বিটুইন বলবো, আর অনেকের মাঝখানে কোনো ঘটনা ঘটলে তখন আমরা অ্যামং বলবো। তাহলে আজ মানে এইটুকুনি তোমরা বুঝতে পারলে তো? যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা আমাকে জানিও, আমি আরও ডিটেলস তোমাদেরকে পড়াবো। আমার ভালো লাগে পড়াতে, তাই তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করলাম। যদি আগামী দিনে মনে হয় যে তোমরা আরও কিছু জানতে চাও আমাকে জানিও, আমি চেষ্টা করব তোমাদেরকে ছোটো ছোটো ভিডিওর আকারে এগুলো পোস্ট করার। ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, এবং এই চ্যানেলটার পক্ষ থেকে ছোটো ছোটো ভিডিও তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব।